কোনো কবি, কোনো সাহিত্যিক তার জীবদ্দশায় স্বজাতি স্বদেশবাসীর কাছ থেকে রাজোচিত সম্বর্ধনা অভিনন্দন পেয়েছেন, অতীত যুগের পৃথিবীর ইতিহাসে সে কথা লেখা নেই। কালিদাস বিক্রমাদিত্যের সভা অলঙ্কৃত করে অতুলনীয় কাব্য রসমাধুর্য পরিবেশন করেছিলেন। রাজা তার গুণমুগ্ধ ছিলেন, নগরবাসীরাও তার কাব্যরস পানে পরিতৃপ্ত হতেন। কিন্তু সমগ্র দেশব্যাপী আন্দোলন তার জন্যে হয়নি। শেক্সপিয়ার, বায়রন, শেলি, কিটস, গেটে, ডিকেন্স, টলস্টয় কেউ জীবদ্দশায় জাতির কাছ থেকে অভিনন্দন লাভ করবার সৌভাগ্য লাভ করতে পারেননি। কিন্তু শিক্ষিত বাঙালি জাতি রবীন্দ্রনাথকে তার জীবদ্দশায় যে অভিনন্দন দিয়েছে তা অতুলনীয়। এতে জাতি এবং কবি উভয়েই গৌরব অনুভব করেছেন। বিশেষ করে তার ৭০ বছরের জন্মদিন উপলক্ষে যে বিশাল উৎসবের আয়োজন করা হয়েছিল তা বিশেষ উল্লেখের দাবি রাখে। তথ্যসূত্র অমিয় রায়চৌধুরীর জানা না জানা রবীন্দ্রনাথ। আজকে সেই ৭০তম রবীন্দ্র জয়ন্তীর কিছু কথা তার এই ১৬৪তম জন্মদিনে। সেই অনুষ্ঠান উদযাপনের জন্য একটি বিজ্ঞপ্তি জারি হয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে সই করেছিলেন প্রায় ৫০ জন বিখ্যাত ব্যক্তি। তাদের মধ্যে কয়েকজন হলেন শ্রী জগদীশচন্দ্র বসু, শ্রী প্রফুল্লচন্দ্র রায়, রামানন্দ চট্টোপাধ্যায়, কামিনী রায়, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, বাসন্তী দেবী, অবলা বসু, নীলরতন সরকার, আবুল কালাম আজাদ, ঘনশ্যাম দাস বিড়লা, হরপ্রসাদ শাস্ত্রী, সি.ভি. রমন, হাসান সুহরাবর্দী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিধানচন্দ্র রায়, প্রমথনাথ চৌধুরী, সর্বপল্লী রাধাকৃষ্ণন, বিপিনচন্দ্র পাল, সুভাষচন্দ্র বোস, এ.কে. ফজলুল হক, মুজিবুর রহমান, হরিরাম গোয়েঙ্কা প্রমুখ। সেই বিজ্ঞপ্তিতে লেখা ছিল, অদ্য ২৫শে বৈশাখ ১৩৩৮, শুক্রবার ৮ই মে ১৯৩১, কবিবর রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের বয়ঃক্রম ৭০ বৎসর পূর্ণ হইল। আমরা মনে করি যে এই শুভ ঘটনা উপলক্ষ করিয়া সমগ্র দেশবাসীর পক্ষ হইতে কলিকাতা নগরীতে তাহার যথোচিত সম্বর্ধনা এবং একটি আনন্দোৎসবের অনুষ্ঠান করা কর্তব্য। এই সংবর্ধনা ও তাহার আনুষঙ্গিক উৎসব অনুষ্ঠানাদির ব্যবস্থা করিবার জন্য আগামী ২রা জ্যৈষ্ঠ ১৩৩৮ শনিবার ১৬ই মে ১৯৩১ সন্ধ্যা ৬ ঘটিকার সময় কলিকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে একটি পরামর্শ সভার অধিবেশন হইবে। এই সভায় আপনার উপস্থিতি ও যোগদান প্রার্থনীয়। ইতি কলিকাতা, ২৫শে বৈশাখ ১৩৩৮। ১৬ই মে ১৯৩১ ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে সেই সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উৎসব ও অন্যান্য অনুষ্ঠান পরিচালনার জন্য একটি কমিটি গঠিত হয়, রবীন্দ্র জয়ন্তী উৎসব পরিষদ, যার প্রেসিডেন্ট হয়েছিলেন শ্রী জগদীশচন্দ্র বসু। মূল অনুষ্ঠানটি হয়েছিল টাউন হল এবং সংলগ্ন মাঠে। অনুষ্ঠানের মধ্যে ছিল সাহিত্য সম্মেলন, সঙ্গীতানুষ্ঠান, নাটক, লোকসঙ্গীত, লোকনৃত্য ইত্যাদি, এবং একটি মেলারও আয়োজন করা হয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছিল কবিকে মানপত্র দেওয়া, অভিনন্দন জানানো এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কবিকে মানপত্র প্রদান। এই অনুষ্ঠানটি হয়েছিল রবিবার ২৭শে ডিসেম্বর ১৯৩১ তারিখে। সেদিন প্রায় ৫,০০০ ব্যক্তি হাজির ছিলেন মাঠে। অনুষ্ঠানের ভাষণ
ইত্যাদি যাতে তারা শুনতে পারেন তার জন্য মাইকের ব্যবস্থা রাখা ছিল। সব মিলিয়ে 12 দিনের অনুষ্ঠান চলেছিল। শুরু হয়েছিল 25শে ডিসেম্বর 1931 এবং শেষ হয়েছিল 5ই জানুয়ারি 1932। প্রথম দিনে সাহিত্য সম্মেলনে সভাপতিত্ব করেন ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দ্বিতীয় দিনে অনুষ্ঠানে ভাষণ দেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তৃতীয় দিনটি গুরুত্বপূর্ণ ছিল। এই দিনে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে রবীন্দ্রনাথকে অভিনন্দন জ্ঞাপন করা হয়, মানপত্র দেওয়া হয় এবং রবীন্দ্রনাথও প্রতিটি অভিনন্দনের উত্তরে কিছু বলেন। কলকাতা কর্পোরেশনের সদস্যবৃন্দের পক্ষে বিধানচন্দ্র রায় মেয়র সেই দিন অভিনন্দন প্রদান করেন। রবীন্দ্র জয়ন্তী উৎসব পরিষদের পক্ষে অভিনন্দন প্রদান করেন শ্রী জগদীশচন্দ্র বসু। প্রথম দিনের সভাপতিত্ব করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সভাপতির অভিভাষণে শরৎচন্দ্র যা বলেন তা এইরূপ: কবির জীবনের ৭৭ বৎসর বয়স পূর্ণ হল। বিধাতার এই আশীর্বাদ শুধু আমাদিগকে নয়, সমস্ত মানব জাতিকে ধন্য করেছে। সৌভাগ্যের এই স্মৃতিকে আনন্দোৎসবে মধুর ও উজ্জ্বল করে আমরা উত্তরকালের জন্য রেখে যেতে চাই এবং সেই সঙ্গে নিজেদেরও এই পরিচয়টুকু তাদের দিয়ে যাব যে কবির শুধু কাব্যই নয়, তাকে আমরা চোখে দেখেছি, তার কথা কানে শুনেছি, তার আসনের চারিধারে ঘিরে বসবার ভাগ্য আমাদের ঘটেছে। মনে হয় সেদিন আমাদের উদ্দেশ্যেও তারা নমস্কার জানাবে। সেই অনুষ্ঠানের একটি অঙ্গ আজকের এই সাহিত্য সভা। সাহিত্যের সম্মেলন এবং আরও অনেক বসবে। আয়োজন প্রয়োজনে তাদের গৌরবও কম হবে না, কিন্তু আজকের দিনের অসামান্যতা তারা পাবে না। এ তো সচরাচরের নয়, এ বিশেষ এক দিনের, তাই এর শ্রেণী স্বতন্ত্র। সাহিত্যের আসরে সভানায়কের কাজে আরও কয়েকবার ডাক ইতিপূর্বে আমার এসেছে। আহ্বান উপেক্ষা করতে পারিনি। নিজের অযোগ্যতা স্মরণ করেও সসংকোচে কর্তব্য সমাপন করে এসেছি। কিন্তু এই সভায় শুধু সংকোচ নয়, আজ লজ্জা বোধ করছি। আমি নিঃসংশয় যে এ গৌরব আমার প্রাপ্য নয়, এ ভার বহনে আমি অক্ষম, এ আমার প্রচলিত বিনয় বাক্য নয়, এ আমার অকপট সত্য কথা। তথাপি আমন্ত্রণ অস্বীকার করিনি। কেন যে করিনি, আমি সেইটুকুই শুধু ব্যক্ত করব। আমি জানি বিতর্কের স্থান এ নয়। সাহিত্যের ভালো মন্দ বিচার, এর জাতিকুল নির্ণয়ের সমস্যা নিয়ে এ পরিষদ আহত হয়নি। তার প্রয়োজন যথাস্থানে আমরা সমবেত হয়েছি বৃদ্ধ কবিকে শ্রদ্ধার অর্ঘ্য নিবেদন করতে, তাকে সহজভাবে বলতে, কবি তুমি অনেক দিয়েছ, এই দীর্ঘকালে তোমার কাছে আমরা অনেক পেয়েছি। সুন্দর সরল সর্বসিদ্ধিদায়িনী ভাষা দিয়েছ তুমি, দিয়েছ বিচিত্র ছন্দবদ্ধ কাব্য, দিয়েছ অনুরূপ সাহিত্য, দিয়েছ জগতের কাছে বাংলার ভাষা ও ভাব সম্পদের শ্রেষ্ঠ পরিচয়, আর দিয়েছ যা সকলের বড়, আমাদের মনকে তুমি দিয়েছ বড় করে। তোমার সৃষ্টির পুঙ্খানুপুঙ্খ বিচার আমার সাধ্যাতীত, এ আমার ধর্মবিরুদ্ধ। প্রাজ্ঞমান যারা যথাকালে তারা এর আলোচনা করবেন, কিন্তু তোমার কাছে আমি নিজে কি পেয়েছি সেই কথাটাই ছোট করে জানাবো বলে এই নিমন্ত্রণ গ্রহণ করেছিলাম। ভাষার কারুকার্য আমার নাই, ওতে যে পরিমাণ বিদ্যা এবং শিক্ষার প্রয়োজন সে আমি পাইনি। তাই মনের ভাব প্রচলিত সহজ কথায় বলাই আমার অভ্যাস এবং এমনি করেই বলতে চেয়েছিলাম। কিন্তু দুর্গ্রহ এসে বিঘ্ন ঘটালে। একে আমি বিখ্যাত করে তাতে বায়ু, পিত্ত, কফ আদি আয়ুর্বেদোক্ত চারের দল একযোগে কুপিত হয়ে আমায় শয্যাশায়ী করে দিলে।
এমন ভরসা ছিল না যে নড়তে পারবো। কিন্তু একটা বিপদ এই যে চিরকাল দেখে আসছি আমার অসুখের কথা কেউ বিশ্বাস করে না, যেন ও আমার হতে নেই। কল্পনায় স্পষ্ট দেখতে পেলাম সবাই ঘাড় নেড়ে স্মিত হাস্যে বলছেন, উনি আসবেন না তো? এ তো আমরা জানতাম। সেই বাক্যবাণের ভয়েই আমি কোনো মতে এসে উপস্থিত হয়েছি। এখন দেখছি ভালোই করেছি। এই না আসতে পারা দুঃখ আমার আর ঘুচত না। কিন্তু যা লিখে আনবার ইচ্ছে ছিল সে হয়ে ওঠেনি। একটা কারণ পূর্বেই উল্লেখ করেছি, তার চেয়েও বড় কৈফিয়ত আছে। মানুষের অল্প স্বল্প পাওয়ার কথাই মনে থাক। তাই লিখতে গিয়ে দেখলাম কবির কাছ থেকে পাওয়ার হিসেব দিতে যাওয়া বৃথা। দফাওয়ারি ফর্দ মেলে না। ছেলেবেলার কথা মনে আছে, পাড়াগায়ে মাছ ধরে ডোঙা ঠেলে নৌকো বেয়ে দিন কাটে। বৈচিত্র্যের লোভে মাঝে মাঝে যাত্রার দলে সাগরিদি করি। তার আনন্দ ও আরাম যখন পরিপূর্ণ হয়ে ওঠে তখন গামছা কাঁধে নিরুদ্দেশ যাত্রায় বার হই। ঠিক বিশ্বকবির কাব্যের নিরুদ্দেশ যাত্রা নয়, একটু আলাদা। সেটা শেষ হলে আবার একদিন ক্ষতবিক্ষত পায়ে নির্জীব দেহে ঘরে ফিরে আসি। আদর অভ্যর্থনার পালা শেষ হলে অভিভাবকেরা পুনরায় বিদ্যালয়ে চালান করে দেন। সেখানে আর এক দফা সম্বর্ধনা লাভের পর আবার বোধোদয় পদ্য পাঠে মনোনিবেশ করি। আবার একদিন প্রতিজ্ঞা ভুলি, আবার দুষ্ট সরস্বতী কাঁধে চাপে, আবার সাগরিদি শুরু করি, আবার নিরুদ্দেশ যাত্রা, আবার ফিরে আসা, আবার তেমনি তাদের আপ্যায়ন সম্বর্ধনার ঘটা। এমনি করে বোধোদয় ও পদ্য পাঠে বাংলা জীবনের এক অধ্যায় শেষ হলো। এলাম শহরে। একমাত্র বোধোদয়ের নজিরে গুরুজনেরা ভর্তি করে দিলেন ছাত্রবৃত্তি ক্লাসে। তার পাঠ্য সীতার বনবাস, চারুপাঠ, সদ্ভাব শতক, মস্ত মোটা ব্যাকরণ। এ শুধু পড়ে যাওয়া নয়, মাসিক সাপ্তাহিকে সমালোচনা লেখা নয়, এ পণ্ডিতের কাছে মুখোমুখি দাঁড়িয়ে প্রতিদিন পরীক্ষা দেওয়া। সুতরাং সসংকোচে বলা চলে যে সাহিত্যের সঙ্গে আমার প্রথম পরিচয় ঘটেছিল চোখের জলে। তারপরে বহু দুঃখে আর একদিন সে মেয়াদও কাটল। তখন ধারণাও ছিল না যে মানুষকে দুঃখ দেওয়া ছাড়া সাহিত্যের আর কোনো উদ্দেশ্য আছে। যে পরিবারে আমি মানুষ সেখানে কাব্য উপন্যাস দুর্নীতির নামান্তর, সঙ্গীত অস্পৃশ্য। সেখানে সবাই চায় পাশ করতে এবং উকিল হতে। এরই মাঝখানে আমার দিন কেটে চলে। কিন্তু হঠাৎ একদিন এর মাঝেও বিপর্যয় ঘটল। আমার এক আত্মীয় তখন বিদেশে। তিনি এলেন বাড়ি। তার ছিল সঙ্গীতে অনুরাগ, কাব্যে আসক্তি। বাড়ির মেয়েদের জড়ো করে তিনি একদিন পড়ে শোনালেন রবীন্দ্রনাথের প্রকৃতির প্রতিশোধ। কে কতটা বুঝলে জানি নে, কিন্তু যিনি পড়ছিলেন তার সঙ্গে আমার চোখেও জল এলো। কিন্তু পাছে দুর্বলতা প্রকাশ পায় এই লজ্জায় তাড়াতাড়ি বাইরে চলে এলাম। কিন্তু কাব্যের সঙ্গে দ্বিতীয়বার পরিচয় ঘটল এবং বেশ মনে পড়ে এইবার পেলাম তার প্রথম সত্য পরিচয়। এরপরে এবাড়ির উকিল হবার কঠোর নিয়ম সংযম আর ধাতে সইল না। আবার ফিরতে হলো আমাদের সেই পুরনো পল্লী ভবনে। কিন্তু এবার আর বোধোদয় নয়, বাবার ভাঙা দেরাজ থেকে খুঁজে বের করলাম হরিদাসের গুপ্ত কথা, আর বেরোলো ভবানী পাঠক। গুরুজনদের দোষ দিতে পারিনি, স্কুলের পাঠ্য তো ও নয়, ওগুলো বদ ছেলের অপাঠ্য পুস্তক। তাই পরবার ঠাঁই করে নিতে হলো আমাকে বাড়ির গোয়াল ঘরে। সেখানে আমি পড়ি, তারা শোনে। এখন আর পড়ি নে, লিখি। সেগুলো কারা পড়ে জানি নে। একই স্কুলে বেশি দিন পড়লে বিদ্যা হয় না। মাস্টারমশাই স্নেহবশে একদিন এই ইঙ্গিতটুকু দিলেন। অতএব আবার ফিরতে হলো শহরে। বলা ভালো, এরপরে আর স্কুল বদলাবার প্রয়োজন হয়নি। এইবার খবর পেলাম বঙ্কিমচন্দ্রের গ্রন্থাবলীর।
উপন্যাস সাহিত্যে এরপরেও যে কিছু আছে তখন ভাবতেও পারতাম না। পড়ে পড়ে বইগুলো যেন মুখস্থ হয়ে গেল। বোধহয় এ আমার একটা দোষ। অন্ধ অনুকরণের চেষ্টা না করেছি যে তা নয়, লেখার দিক দিয়ে সেগুলো একেবারে ব্যর্থ হয়েছে, কিন্তু চেষ্টার দিক দিয়ে তার সঞ্চয় মনের মধ্যে আজও অনুভব করি। তারপরে এলো বঙ্গদর্শনের নব্যপর্যায়ের যুগ। রবীন্দ্রনাথের চোখের বালি তখন ধারাবাহিক প্রকাশিত হচ্ছে। ভাষা ও প্রকাশভঙ্গির একটা নতুন আলো এসে যেন চোখে পড়ল। সেদিনের সেই গভীর ও সুতীক্ষ্ণ আনন্দের স্মৃতি আমি কোনোদিন ভুলব না। কোনো কিছু যে এমন করে বলা যায়, অপরের কল্পনার ছবিতে নিজের মনটাকে যে পাঠক এমন চোখ দিয়ে দেখতে পায়, এর পূর্বে কখনো স্বপ্নেও ভাবিনি। এতদিনে শুধু কেবল সাহিত্যের নয়, নিজেরও যেন একটা পরিচয় পেলাম। অনেক পড়লেই যে তবে অনেক পাওয়া যায় এ কথা সত্য নয়। ওই তো খানকতক পাতা, তার মধ্যে দিয়ে যিনি এত বড় সম্পদ সেদিন আমার হাতে পৌঁছে দিলেন, তাকে কৃতজ্ঞতা জানাবার ভাষা পাওয়া যাবে কোথায়? এরপরেই সাহিত্যের সঙ্গে হলো আমার ছাড়াছাড়ি। ভুলেই গেলাম যে জীবনে একটি ছত্র কোনো দিন লিখেছি। দীর্ঘকাল কাটল প্রবাসে। ইতিমধ্যে কবিকে কেন্দ্র করে কী করে যে নবীন বাংলা সাহিত্য দ্রুত বেগে সমৃদ্ধিতে ভরে উঠল, আমি তার কোনো খবরই জানিনি। কবির সঙ্গে কোনো দিন ঘনিষ্ঠ হবার সৌভাগ্যও ঘটেনি। তার কাছে বসে সাহিত্যের শিক্ষা গ্রহণেরও সুযোগ পাইনি। আমি ছিলাম একেবারেই বিচ্ছিন্ন। এইটা হলো বাইরের সত্য, কিন্তু অন্তরের সত্য সম্পূর্ণ বিপরীত। সেই বিদেশে আমার সঙ্গে ছিল কবির খানকয়েক বই, কাব্য ও কথা সাহিত্য, এবং মনের মধ্যে ছিল পরম শ্রদ্ধা ও বিশ্বাস। তখন ঘুরে ঘুরে ওই কখানা বই বারবার করে পড়েছি। কি তার ছন্দ, কটা তার অক্ষর, কাকে বলে আর্ট, কি তার সংজ্ঞা, ওজন মিলিয়ে কোথাও কোনো ত্রুটি ঘটেছে কি না, ওসব বড় কথা কখনো চিন্তাও করিনি। ওসব ছিল আমার কাছে বাহুল্য। শুধু সুদৃঢ় প্রত্যয়ের আকারে মনের মধ্যে এইটুকু ছিল যে এর চেয়ে পূর্ণতর সৃষ্টি আর কিছু হতেই পারে না। কি কাব্যে, কি কথা সাহিত্যে আমার ছিল এই পুঁজি। একদিন অপ্রত্যাশিতভাবে হঠাৎ যখন সাহিত্য সভার ডাক এলো, তখন যৌবনের দাবি শেষ করে প্রৌঢ়ত্বের এলাকায় পা দিয়েছি। দেহ শ্রান্ত, উদ্যম সীমাবদ্ধ, শেখবার বয়স পার হয়ে গেছে। থাকি প্রবাসে, সব থেকে বিচ্ছিন্ন, সকলের কাছে অপরিচিত। কিন্তু আহ্বানে সাড়া দিলাম। ভয়ের কথা মনেই হলো না। আর কোথাও না হোক, সাহিত্যে গুরুবাদ আমি মানি। রবীন্দ্র সাহিত্যের ব্যাখ্যা করতে আমি পারিনি, কিন্তু ঐকান্তিক শ্রদ্ধা ওর অন্তরের সন্ধান আমাকে দিয়েছে। পণ্ডিতের তত্ত্ববিচারে তাতে ভুল যদি থাকে তো থাক, কিন্তু আমার কাছে সেই সত্য হয়ে আছে। জানি রবীন্দ্র সাহিত্যের আলোচনায় এই সকল অবান্তর হয়তো বা অর্থহীন, কিন্তু গোড়াতেই আমি বলেছি যে আলোচনার জন্য আমি আসিনি। এর সৌন্দর্য মাধুর্যের সহস্র ধারায় প্রবাহিত বিবরণ দেওয়াও আমার সাধ্যাতীত। আমি এসেছিলাম শুধু আমার ব্যক্তিগত গোটা কয়েক কথা এই জয়ন্তী উৎসব সভায় নিবেদন করে যেতে। কাব্য, সাহিত্য ও কবি রবীন্দ্রনাথকে আমি যেভাবে লাভ করেছি তা জানালাম। মানুষ রবীন্দ্রনাথের সংস্পর্শে আমি সামান্যই এসেছি। কবির কাছে একদিন গিয়েছিলাম বাংলা সাহিত্যে সমালোচনার ধারা প্রবর্তিত করার প্রস্তাব নিয়ে। নানা কারণে কবি স্বীকার করতে পারেননি, তবে তার একটা হেতু এই দিয়েছিলেন যে যার প্রশংসা করতে তিনি অপারগ, তার নিন্দে করতেও তিনি অক্ষম।
আরও বলেছিলেন যে তোমরা যদি এ কাজ করো, কখনো ভুলো না যে অক্ষমতা ও অপরাধ এক বস্তু নয়। ভাবি, সাহিত্য বিচারে এই সত্যটা যদি সবাই মনে রাখত। কিন্তু এই সভায় অনেকখানি সময় নষ্ট করেছি। আর না, অযোগ্য ব্যক্তিকে সভাপতি নির্বাচন করার এটা দণ্ড, এ আপনাদের সইতেই হবে। সে যাই হোক, রবীন্দ্র জয়ন্তী উৎসব উপলক্ষে এ সমাদর ও সম্মান আমার আশার অতীত। তাই সকৃতজ্ঞ চিত্তে আপনাদিগকে নমস্কার জানাই। দ্বিতীয় দিনে অনুষ্ঠানে ভাষণ দেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। অভিভাষণে তিনি বলেন, রবীন্দ্রনাথ মানুষের জীবন মাধুর্য ও মানব সভ্যতার গৌরব বহু পরিমাণে বাড়াইয়া তুলিয়াছেন। অনিশ্চয়তা যখন আমাদিগকে অভিভূত করিয়া ফেলে, বিজ্ঞানের গৌরব দেখিয়া যখন আমরা অবাক হইয়া থাকি, রাজনৈতিক ও আর্থিক অবনতির কথা ভাবিয়া ম্রিয়মাণ হই, তখন রবীন্দ্রনাথের বাণী আমাদিগকে সাহস ও শক্তি প্রদান করে। আমরা বুঝিতে পারি যে সত্য ও প্রেমের শিক্ষাতেই সভ্যতার প্রকৃত মূল্য। আজকাল সাহিত্যের অধিকাংশ ক্ষেত্রেই গভীর ও প্রাণস্পর্শী বস্তু নাই। বার্নার্ড শ, ওয়েলস প্রভৃতির রচনাবলী উপভোগ্য, শিক্ষার বস্তুও সেগুলির মধ্যে আছে, কিন্তু অন্তরের গভীরতর প্রদেশ আলোড়িত করিবার ক্ষমতা সেগুলির নাই। কিন্তু রবীন্দ্রনাথের বাণী পার্থিবতা অতিক্রম করিয়া গিয়াছে। তিনি সর্বপ্রকার সামাজিক গ্লানি ও বৈষম্যের বিরোধী। সমগ্রতা লইয়া তাহার আদর্শ। সসীমের মধ্যেই তিনি অসীমের সন্ধান করিয়াছেন। তৃতীয় দিনে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে রবীন্দ্রনাথকে যে অভিনন্দন জ্ঞাপন করা হয়, কলকাতা কর্পোরেশনের সদস্যবৃন্দের পক্ষে শ্রী বিধানচন্দ্র রায় মেয়র তাকে অভিনন্দিত করেন। তার অভিভাষণে তিনি বলেন, শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের করকমলে বিশ্ববরণ্য মহাভাগ, তোমার জীবনের ৭০ বর্ষ পরিসমাপ্তি উপলক্ষে কলকাতা নগরীর পৌরবৃন্দের পক্ষ হইতে আমরা তোমাকে অভিবাদন করিতেছি। এই মহানগরী তোমার জন্মস্থান এবং তোমার যে কবি প্রতিভা সমগ্র সভ্য জগৎকে মুগ্ধ করিয়াছে, এই স্থানেই তাহার প্রথম স্ফুরণ। এই মহানগরী তোমার ঋষিতুল্য জনকের ধর্মজীবনের সাধন ক্ষেত্র। এই মহানগরী তোমার নরেন্দ্রকল্প পিতামহের আজীবন কর্মক্ষেত্র। এবং এই মহানগরীর যে বংশ ভাবে, ভাষায়, শিল্পে, সাহিত্যে, সঙ্গীতে প্রীতি ও শ্রদ্ধা অর্জন করিয়াছে, তুমি সেই বংশেরই অত্যুজ্জ্বল রত্ন। তাই তুমি সমগ্র বিশ্বের হইলেও আমাদের একান্ত আপনার জন। বিশ্বের বিদ্বজ্জন সমাজের সমাদর লাভ করিয়া তুমি কলকাতাবাসীরই মুখ উজ্জ্বল করিয়াছ। তোমার সর্বতোমুখী প্রতিভা বঙ্গভাষাকে অপূর্ব বৈভবে মণ্ডিত করিয়া জগতের সাহিত্যক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত করিয়াছে। তোমার অভিনব কল্পনাপ্রসূত শিক্ষার আদর্শ বাংলার এক নিভৃত পল্লীকে বিশ্বমানবের শিক্ষাকে কেন্দ্রে পরিণত করিয়াছে এবং তোমার লেখনী নিঃসৃত অমৃত ধারা বাঙালি জাতির প্রাণে লুপ্তপ্রায় দেশাত্মবোধ সঞ্জীবিত করিয়াছে। হে মাতৃপূজার প্রধান পুরোহিত, হে বঙ্গভারতীর দিগ্বিজয়ী সন্তান, হে জাতীয় জীবনের জ্ঞান গুরু, আমরা তোমাকে অর্ঘ্য প্রদান করিতেছি, তুমি গ্রহণ করো। বন্দে মাতরম। কবি উত্তর করলেন, একদা কবির অভিনন্দন রাজার কর্তব্য বলিয়া গণ্য হইত। তাহারা আপন রাজমহিমা উজ্জ্বল করিবার জন্যই কবিকে সমাদর করিতেন। জানিতেন সাম্রাজ্য চিরস্থায়ী নয়, কবিকীর্তি তাহাকে অতিক্রম করিয়া ভাবিকালে প্রসারিত।
আজ ভারতের রাজসভায় দেশের গুণীজন অখ্যাত রাজার ভাষায়, কবির ভাষায় গৌরবের মিল ঘটে নাই। আজ পুরসভা স্বদেশের নামে কবি সম্বর্ধনার ভার লইয়াছেন। এই সম্মান কেবল বাহিরে আমাকে অলঙ্কৃত করিল না, অন্তরে আমার হৃদয়কে আনন্দে অভিষিক্ত করিল। এই পুরসভা আমার জন্মনগরীকে আরামে, আরোগ্যে, আত্মসম্মানে চরিতার্থ করুক। ইহার প্রবর্তনায়, চিত্রে, স্থাপত্যে, গীতকলায়, শিল্পে এখানকার লোকালয় নন্দিত হোক। সর্বপ্রকার মলিনতার সঙ্গে সঙ্গে অশিক্ষার কলঙ্ক এই নগরী স্খালন করিয়া দিক। পুরবাসীদের দেহে শক্তি আসুক, গৃহে অন্ন, মনে উদ্যম, পৌর কল্যাণ সাধনে আনন্দিত উৎসাহ। ভ্রাতৃবিরোধের বিষাক্ত আত্মহিংসার পাপ ইহাকে কলুষিত না করুক। শুভ বুদ্ধি দ্বারা এখানকার সকল জাতি, সকল ধর্ম সম্প্রদায় সম্মিলিত হইয়া এই নগরীর চরিত্রকে অমলিন ও শান্তিকে অবিচলিত করিয়া রাখুক, এই আমি কামনা করি। রবীন্দ্র জয়ন্তী উৎসব পরিষদের পক্ষে শ্রী জগদীশচন্দ্র বসু সভাপতি ভাষণ দেন। ভাষণটি লিখেছিলেন ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কবিগুরু, তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই। তোমার ৭৭তম বর্ষ শেষে একান্ত মনে প্রার্থনা করি, জীবন বিধাতা তোমাকে শতায়ু দান করুন। আজিকার এই জয়ন্তী উৎসবের স্মৃতি জাতির জীবনে অক্ষয় হোক। বাণীর দেউল আজি গগন স্পর্শ করিয়াছে। বঙ্গের কত কবি, কত শিল্পী, কত না সেবক ইহার নির্মাণকল্পে দ্রব্যসম্ভার বহন করিয়া আনিয়াছেন। তাহাদের স্বপ্ন সাধনার ধন, তাহাদের তপস্যা তোমার মধ্যে আজি সিদ্ধি লাভ করিয়াছে। তোমার পূর্ববর্তী সকল সাহিত্যাচার্যগণকে তোমাকে অভিনন্দনের মধ্যে দিয়ে অভিনন্দিত করি। আত্মার নিগূঢ় রস ও শোভা, কল্যাণ ও ঐশ্বর্য তোমার সাহিত্যে পূর্ণ বিকশিত হইয়া বিশ্বকে মুগ্ধ করিয়াছে। তোমার সৃষ্টির সেই বিচিত্র ও অপরূপ আলোকে স্বকীয় চিত্তের গভীর ও সত্য পরিচয়ে কৃতকৃতার্থ হইয়াছি। হাত পাতিয়া জগতের কাছে আমরা নিয়াছি অনেক, কিন্তু তোমার হাত দিয়া দিয়াছিও অনেক। হে সার্বভৌম কবি, এই শুভ দিনে তোমাকে শান্ত মনে নমস্কার করি। তোমার মধ্যে সুন্দরের পরম প্রকাশকে আজি বারংবার নতশিরে নমস্কার করি। কবি উত্তর দিলেন, বিপুল জনসংঘের বাণী সঙ্গমে আজ আমি স্তব্ধ। এখানে নানা কণ্ঠের সম্ভাষণ, এ যে আমারই অভিবাদনের উদ্দেশ্যে সম্মিলিত, এ কথা আমার মন সহজে ও সম্মুখ রূপে গ্রহণ করিতে অক্ষম। সূর্যের আলোকে বাষ্পসিক্ত ধূলি বিকীর্ণ বায়ুমণ্ডলের মধ্য দিয়া পৃথিবীতে পরিব্যাপ্ত হয়। কোথাও বা সে ছায়ায় ম্লান, কোথাও বা সে অন্ধকারের দ্বারা প্রত্যাখ্যাত, কোথাও বা সে বাষ্পহীন আকাশে সমুজ্জ্বল, কোথাও বা পুষ্পকাননে বসন্তে তাহার অভ্যর্থনা, কোথাও বা শস্যক্ষেত্রে শরতে তাহার উৎসব। দৈব কৃপায় আমি কবিরূপে পরিচিত হইয়াছি, কিন্তু সেই পরিচয়ের শিকার দেশবাসীর হৃদয়ে অনবচ্ছিন্ন নহে। তাহা স্বভাবতই বাধা, বিরোধ ও সংশয়ের দ্বারা কিছু না কিছু অবগুণ্ঠিত। তাহাকে বিক্ষিপ্ততা হইতে সংক্ষিপ্ত করিয়া, আবরণ হইতে মুক্ত করিয়া এই জয়ন্তী অনুষ্ঠান নিবিড় সংহতভাবে প্রত্যক্ষ গোচর করিয়া দিল। সেই সঙ্গে উপলব্ধি করিলাম দেশের প্রীতি প্রসন্ন হৃদয়কে তাহার আপন অপ্রচ্ছন্ন বিরাট রূপে। সেই আশ্চর্যরূপ দেখিলাম পরম বিস্ময়ে, আনন্দে, সম্ভ্রমের সঙ্গে মস্তক নত করিয়া। অদ্যকার এই প্রকাশ কেবল যে আমারই কাছে অপরূপ অপূর্ব তাহা নহে, দেশের নিজের কাছেও। উৎসবের আয়োজন করিতে গিয়াই দেশশ্রী সহসা আবিষ্কার করিয়াছেন
তাহার গভীর অন্তরের মধ্যে কতটা আনন্দ, কতটা প্রীতি নানা ব্যবধানের অন্তরালে অজস্র সঞ্চিত হইতেছিল। বাল্যকাল দেশমাতার প্রাঙ্গণে গাহিয়াই আমার কণ্ঠ সাধনা। মাঝে মাঝে যখন মনে হইত উদাসীন তিনি, তখনও বুঝিবা তাহার অগোচরেও সুর পৌঁছিয়াছিল তাহার অন্তরে। যখন মনে হইয়াছে তিনি মুখ ফিরাইয়াছেন, তখনও হয়তো তাহার শ্রবণদ্বার রুদ্ধ হয় নাই। ভালো ও মন্দ, পরিণত ও অপরিণত আমার নানা প্রয়াস তিনি দিনে দিনে মনে মনে আপনি স্মৃতিসূত্রে গাঁথিয়া লইতেছিলেন। অবশেষে 70 বৎসর বয়সে যখন আমার আয়ু উত্তীর্ণ হইল, যখন তাহার সেই মালায় শেষ গ্রন্থি দিবার সময় আসন্ন, তখনই আমার দীর্ঘ জীবনের চেষ্টা তাহার দৃষ্টি সম্মুখে সমগ্রভাবে সম্পূর্ণ প্রায়। সেই জন্যই তাহার এই সভায় আজ সকলের আমন্ত্রণ। স্নিগ্ধ স্বরে তাহার এই বাণী আজ উচ্চারিত আমি গ্রহণ করিলাম। সংসার হইতে বিদায় লইবার দ্বারের কাছে সেই বাণী স্পষ্ট ধ্বনিত হইল আমার হৃদয়ে। ত্রুটি বিস্তর আছে, সাধনার কোনো অপরাধ ঘটে নাই, ইহা একেবারে অসম্ভব। সেইগুলি খুঁজিয়া খুঁজিয়া বিচার করিবার দিন আজ নহে। সে সমস্তকে অতিক্রম করিয়াও আমার কর্মের যে সত্যরূপ, সে সম্পূর্ণতা প্রকাশমান, তাহাকেই আমার দেশ তাহার আপন সামগ্রী বলিয়া চিহ্নিত করিয়া লইলেন। তাহার সেই অঙ্গীকারই এই উৎসবের মধ্য দিয়া আমাকে বর দান করিল। আমার জীবনের এই শেষ বর, এই শ্রেষ্ঠ বর। অনুকূলতা এবং প্রতিকূলতা শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের মতোই উভয়েরই যোগে রাত্রির পূর্ণ আত্মপ্রকাশ। আমার জীবন নিষ্ঠুর বিরোধের প্রভূত দান হইতে বঞ্চিত হয় নাই, কিন্তু তাহাতে আমার সমগ্র পরিচয়ের ক্ষতি হয় না, বরঞ্চ তাহার যা শ্রেষ্ঠ, যা সত্য, তাহা সুস্পষ্ট হইয়া ওঠে। আমার জীবনেও যদি তাহা না ঘটিত, তবে অদ্যকার এই দিন সার্থক হইত না। আমার আঘাতপ্রাপ্ত স্বরবিদ্ধ খ্যাতির মধ্য দিয়া এই উৎসব আপনাকে প্রমাণ করিয়াছে। তাই আমার শুক্ল ও কৃষ্ণ উভয় পক্ষেরই তিথিকে প্রণাম করা আমার পক্ষে আজ সহজ হইল। যে ক্ষয়ের দ্বারা ক্ষতি হয় না, তাহাই বিধাতার মহৎ দান। দুঃখের দিনেও যেন তাহাকে চিনিতে পারি, শ্রদ্ধার সহিত যেন তাহাকে গ্রহণ করিতে বাধা না ঘটে। আপনাদের প্রদত্ত শ্রদ্ধা ও গৌরব আমি সকৃতজ্ঞ চিত্তে গ্রহণ করিতেছি। আপনাদের এই আয়োজন সময়োচিত হইয়াছে। জীবনের গতি যখন প্রবল থাকে, তখন সম্মান গ্রহণ ও বহন করিবার দিন নয়। জীবন যখন মৃত্যুর প্রান্তে আসিয়া পৌঁছায়, তখনই তাহা অপেক্ষাকৃত সহজে লওয়া যায়। কর্মের গতি বেগময় জীবনের মধ্যে সম্মান অনেক বিক্ষোভ ও বাদ বিসম্বাদের সৃষ্টি করে। আজকের দিনে আপনাদের হাত হইতে তাই সবিনয়ে দেশের শেষ সম্মান আমি গ্রহণ করিতেছি ও দেশবাসীকে আমার সকৃতজ্ঞ হৃদয়ে শেষ নমস্কার জানাইয়া যাইতেছি। এরপরে রবীন্দ্র জয়ন্তী উৎসব পরিষদের পক্ষ থেকে শ্রীযুক্ত বিধুশেখর শাস্ত্রী কবিকে অর্ঘ্য প্রদান করেন। তারপর বঙ্গীয় সাহিত্য পরিষদের পক্ষ থেকে আচার্য প্রফুল্লচন্দ্র রায় কবিকে অভিনন্দন পত্র প্রদান করেন। প্রত্যেকটি অভিনন্দনের উত্তরে কবি বাংলাতেই উত্তর দেন।